আজ আমাদের যাত্রার উদ্দেশ্য বাঙালি চিরকালের প্রিয় গন্তব্য পুরী। আমরা 4 দিনের এক দারুণ সফর কাটিয়ে এলাম। এই ভিডিওতে থাকছে হোটেল খোঁজা থেকে শুরু করে চিল্কা, কোনারক, ওটিডিসি বাসের অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনীষা। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 10:30টায়। যথারীতি আমরা ডিনার করে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে তখনও স্লিপারগুলো নামানো হয়নি। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে চলেছি। এখন সকাল 8টা। আমরা পৌঁছে গেছি স্বর্গদ্বারের একদম কাছ থেকে দেখছি সমুদ্রকে। স্টেশন থেকে নেমেই আমরা একটা অটোয় করে চলে এসেছি স্বর্গদ্বারের সামনে। এই সি বিচের সামনেই আমরা একটা হোটেল খুঁজবো। এবার যাব আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে। আমরা উঠে গেছি। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি আবারও সমুদ্র সৈকতের ধারে। পুরীর সমুদ্র মানেই অসীম এক মুক্তি। পুরীতে স্বর্গদ্বারের কাছে হোটেল নেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের, যাতে এই কাছ থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পাই। যেহেতু এটা মার্চ মাস, এখন বেশ ভালোই গরম অনুভব হচ্ছে। তার সঙ্গে একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাসও দিচ্ছে। খুব একটা গরমও বোঝা যাচ্ছে না, কিন্তু গরম আমাদের কলকাতার গরমের থেকে এখানের গরম বেশ বেশি। হোটেল থেকে আমরা এখন এসেছি, ফোনগুলো নিয়েই এসেছি একটু ফটো আর ভিডিও করব বলে। এরপর আবার হোটেলে গিয়ে ফোনগুলো রেখে দিয়ে আসবো, কারণ ফোনের মধ্যে সমুদ্রের নোনা জল ঢুকে গেলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন ফটো ভিডিও করে নিয়ে আবার আসবো সমুদ্রে স্নান করতে। বেশ কিছুক্ষণ সমুদ্রের জলে দাপাদাপি করার পর আমরা এবার ফিরে চলেছি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমাদের হোটেলের পাশেই ছিল 16 আনা বাঙালি একটি রেস্টুরেন্ট। এখানে এসে আমি নিয়েছি চিকেন আর ও নিয়েছে মাটন। কিন্তু এখানে চিকেন মাটনের টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি। আরও নানা রকম ভাজাভুজি, শুক্তো, আমাকে একটা মাছের সবজি এরকম দিয়েছিল। কিন্তু আমাদের মনে হলো যে ভেজ নিলেই ভালো হতো। ননভেজ খাবারে এরা যে কীরকমই একটা মশলা দেয়, একেবারেই স্বাদ ভালো লাগলো না। এর পরের দিন থেকে আমরা ভেজ খাবারই খাবো। আজকে ননভেজ নেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা আর সময় নষ্ট করিনি, বেরিয়ে গেছি সাইট সিনে। এসে উপস্থিত হয়েছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে। এখানে মা বিপত্তারিণীর মন্দির আছে। এটি কলকাতার আদতেই বানানো। কলকাতার বারুইপুরেও এরকমই একটি মন্দির রয়েছে। তারই অনুকরণে হয়তো পর্যটকদের আকর্ষণের জন্য এখানে আরেকটি মন্দির গড়ে তোলা হয়েছে। পুরী আসার সময় বেশ কিছু ভিডিও দেখে আমরা এসেছিলাম। সেখানে এই সাইট সিনের ব্যাপারটা দেখে নিয়েছি। এখানে অটো কিংবা টোটো, এনারা তো পর্যটন ভেবে তো অনেক টাকা চার্জ করে। তো ওনাদের সঙ্গে একটু দরদাম করে 600 টাকায় রাজি হয়েছে ওনারা আমাদেরকে 4-5টা জায়গা ঘুরিয়ে দেবেন আশেপাশে 10-15 কিলোমিটারের মধ্যে। চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। এখানের মূল আকর্ষণ হলো এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে আর আছে মহালক্ষ্মী মূর্তি মন্দিরের মধ্যে। এই মন্দিরটি অনেক বড়, তাই আস্তে আস্তে ঘুরে দেখছি। এবার যাব ওই 108 শিবলিঙ্গের কাছে। চাইলে এই 108 শিবলিঙ্গে মন্দিরে অনেকে জল অর্পণও করছেন, পুজোও করছেন, কিন্তু আমরা পুজো করব না। কিন্তু একসঙ্গে 108 এই শিবলিঙ্গ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে যেমন ছবি তোলা, ভিডিও করার একদম কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা আছে, এই সমস্ত সাইডের এই মন্দিরগুলোতে ছবি তোলা বা ভিডিও করার কোনো নিষেধাজ্ঞা নেই এবং আলাদা করে কোনো চার্জ দেওয়ারও ব্যবস্থা নেই। ফলে নির্দ্বিধায় এখানে ছবি তোলা এবং ভিডিও করা গেছে। এই ওমকারেশ্বর মন্দিরটি পুরী থেকে 5-7 কিলোমিটার দূরে। ঢোকার মুখে একটি বড় শিবের মূর্তি আছে। এবার আমরা এসে উপস্থিত হয়েছি গুপ্ত বৃন্দাবন। মন্দিরের বাইরে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হলো। এখানে মূল আকর্ষণ হলো শ্রী চৈতন্যদেব যখন পুরীতে এসেছিলেন, এখানে নাকি বেশ কিছুদিন তিনি নাম সংকীর্তন করেছিলেন। এই গল্পই কথিত আছে, সেই জন্যই এখানে মানুষজন আসেন। প্রথমেই একটা বৃহৎ জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা আছে, এরপর আছে বজরংবলীর মূর্তি। এবার এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এই মন্দিরের সামনে
একটি অসাধারণ সুন্দর পুকুর রয়েছে, যার জল স্বচ্ছ কাঁচের মতো, আর জলের মধ্যে ছোট ছোট অসংখ্য মাছ রয়েছে। অনেকেই এই জল মাথায় ঠেকাচ্ছেন। আর মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এর পাশেই একটা আশ্রম ছিল। এরপর আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই মন্দিরটি সারা বছরই বন্ধ থাকে। বাইরে থেকে এখানে এসে ছবি ভিডিও করে যান সকলে। ওই রথের সময়ই এই মন্দিরটি খোলা হয়। 10-12 দিন খোলা থাকে। জগন্নাথ দেব যখন আসেন তখনই এই মন্দিরটি খোলা হয়। এরপর সন্ধেবেলা আমরা এই বিচের ধারে স্নিগ্ধ হাওয়ায় বসে যাচ্ছি। এই সময় চৈতন্যদেবের ভক্তগণ, ইস্কনের ভক্তগণ এখানে এসে নাম সংকীর্তন করছেন। বেশ বয়স্ক এবং মিশুকে মানুষ, উনি আমাকে একটি বই দিলেন এবং তার বিনিময়ে কিছু ডোনেশন চাইলেন। আমি আমার সাধ্যমতো দিলাম। আমাদের পুরী সফরের পরের দিন সকালবেলায় আমরা সকাল ভোর 5টায় উঠে পৌঁছে গেছি ওটিডিসির বাস স্ট্যান্ডে। পান্থশালা থেকে বাস ছাড়া হবে। আমাদের টিকিট তো অনলাইনে কাটা ছিল, তাই টিকিট কাটার আর কোনো ঝামেলা ছিল না। তাই সকাল উঠে এখন 6:09 বাজে আমরা পৌঁছে গেছি পান্থশালায়। ওটিডিসির বাসে করে আমরা যাব চিল্কা লেকে। বাস এসে উপস্থিত হয়ে গেছে। এবার আমরা এক এক করে আমাদের সিট নাম্বার খুঁজে বাসে উঠব। উড়িষ্যা সরকার এই একটি খুব সুন্দর ভালো ব্যবস্থা করেছে। এই বাসটা পুরোটাই এসি। বাসে সিটগুলোও খুব কমফোর্টেবল। আর এখানে একজন গাইডার আছেন, উনি সমস্ত কিছু গাইড করে দেবেন। সেই জায়গার ঐতিহাসিক বর্ণনা থেকে শুরু করে ভৌগোলিক পরিবেশের বর্ণনা সবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। এবং ঘড়ির কাঁটায় ঠিক 6:30, আর তখনই বাস ছেড়েছে। আমাদের এটা অনলাইনে যে টিকিট কেটেছিলাম তারই প্রিন্ট আউট আমরা হাতে নিয়ে আছি। মোটামুটি দুজনের 1300 টাকা আমাদের ভাড়া লেগেছে। এর মধ্যে বোট রাইডিংটাও ইনক্লুড করা আছে। আমাদের আর ওখানে গিয়ে যখন আমরা বোটে ঘুরবো তখন আর টিকিট কাটতে হবে না। ওটা শুদ্ধ ধরে নিয়ে দুজনে 1300 টাকা চার্জ করা হয়েছে। সকালবেলায় আমাদের এক জায়গায় বাস থামিয়ে ইডলি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার এসছি মন্দির আলারনাথে। এটিও একটি শিব মন্দির। এখানে আমাদেরকে বাসের যিনি গাইডার ছিলেন তিনি আমাদেরকে এখানে দাঁড়িয়ে ওই 10-15 মিনিট সময় দিলেন, বললেন এর মধ্যে আপনারা মন্দিরটা দেখে ফিরে আসুন। ওনারাই সমস্ত কিছু গাইড করে দেবেন, রাস্তা দেখিয়ে দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ওনাদের গাইডেন্সে সুন্দর এই ঘোরাটা হচ্ছে আমাদের। আমরা বেরিয়েছি চিল্কা লেকের উদ্দেশ্যে। এখানে দেখলাম মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে আলারনাথ মন্দির, অলরনাথ, আমরা বাঙালিরা অলরনাথই বলবো। অলরনাথ মন্দির দেখলাম। এবার যাব চিল্কা হ্রদের উদ্দেশ্যে। পৌঁছে গেছি একদম চিল্কা লেকের সামনে। ওই দূরে ওটিডিসির বাস দাঁড়িয়ে আছে, আর আমরা এদিকে সোজা গিয়ে বাঁদিকে রাস্তা ধরে একদম চিল্কা লেকের ওখানে গিয়ে বোটে উঠব। এই যে সোজা যাচ্ছি, সোজা গিয়ে আমাদের জন্য ওটিডিসি একদম বোর্ড ঠিক করে রেখেছে। টিকিট কাটাকাটির কোনো ঝামেলা নেই। এখানে গিয়ে সোজা আমাদেরকে যিনি গাইডার আছেন সুদীপ মহান্তি, উনি আমাদেরকে একদম পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা গিয়ে বোটে উঠবো। এখানের মূল আকর্ষণ হচ্ছে ডলফিন দেখা। আমাদেরকে এখানে গাইডার বলছেন যে এখন তো ডলফিন দেখার সময় নয়, এটা তো অফ সিজন, শীতকালে ভালো দেখতে পাওয়া যায়। তবুও যদি 2-4টে দেখতে পাওয়া যায়, কারণ খুব বেশি ডলফিন দেখব এই আশা নিয়ে আমাদের না যাওয়াই ভালো। সে যাই হোক, আমাদের এই বোট জার্নিটা মোট 3 ঘন্টার একটা বোট জার্নি হবে। তো দেখা যাক বোটে এখন ঘুরতে কতক্ষণ সময় লাগে। বেশ ভালোই লাগছে, চারিদিকে বিস্তীর্ণ আকাশ আর ধুধু জলরাশি। নৌকো এবার আস্তে আস্তে এগিয়ে চলবে। এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদের মাঝে এখন আমরা। আর এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। আমাদের বোটের সাথে সাথে এরাও উড়ে উড়ে চলেছে। প্যাকেট থেকে স্ন্যাক্স, বাদাম এদিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, আর এরা এগুলো খেতে খেতে আমাদের নৌকার সাথে উড়ে উড়ে চলেছে। আমরা এখন একদম ডলফিন পয়েন্টের মাঝে আছি। আমাদের গাইডার আমাদের জানালেন
এখানে ডলফিনরা নাকি খুব লাজুক প্রকৃতির, তাই এখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে হয় নৌকা। তারপর এখান থেকে ডলফিন হঠাৎ করে এক আধটা করে ডলফিন আমরা দেখতেও পেয়েছি, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ওই কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেল আসছিল না। ওই 4-5টার মতন ডলফিন আমরা দেখেছি, ওই পিঠের অংশটুকু উঁচু হয়ে উঠছিল, সেইটুকুই দেখতে পেয়েছি। যাই হোক, একেবারেই আমাদের নিরাশ করেনি, দেখতে আমরা পেয়েছি। এই চিল্কা হ্রদের মাঝে এখানে এই ডলফিন পয়েন্ট একটি আছে, এখানেই এসে অপেক্ষা করা হয় আর এখানেই ডলফিন দেখতে পাওয়া যায়। এই ডলফিনগুলো নাকি চিংড়ি মাছ আবার ভীষণ প্রিয়, তাই যে অংশে চিংড়ি মাছ থাকে সে অংশেই ওরা ঘোরাফেরা করে। চিল্কার মাঝ জলে আমরা এই গাংচিল, পরিযায়ী পাখিদের খেলা আর ডলফিনদের খেলা দেখতে দেখতে এগিয়ে চলেছি। বেশ আনন্দ পাচ্ছে সবাই। কয়েক ঘন্টার এই জলের সফর আমাদের বেশ আনন্দ দিল। এবার দেখি আমাদের গাইডার আমাদেরকে এবারে কোথায় নিয়ে গিয়ে নৌকো থামায়। যেদিকে আমাদেরকে নিয়ে যাবে সেদিকেই গিয়ে আবারও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গিয়ে উপস্থিত হব। চিল্কা লেক থেকে আমরা এখন এসেছি রাজহাংস আইল্যান্ডে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার আমরা ফিরে যাব। এইটা নাকি রাজহাংস আইল্যান্ড। প্রায় 1.5 ঘন্টা হলো আমরা বোটিং করলাম। এবার আমরা সমুদ্র দেখতে যাব। ঝাউবনের ভিতর দিয়ে বালির সরু রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আর এই ঝাউবনটার পিছন দিকেই সমুদ্র দেখা যাবে, আমরা সেদিকেই যাব। এই সোজা রাস্তাটায় দ্য বে অফ বেঙ্গল। রাজহংস আইল্যান্ডটি একটি অসাধারণ সৌন্দর্য দিয়ে মোড়া। একদিকে চিল্কা লেকের নোনা জল আর আরেকদিকে বঙ্গোপসাগর দিয়ে মোড়া। এই ধুধু বালির উপর হাঁটাটাই একটা মুশকিলের ব্যাপার, মনে হচ্ছে যেন থর মরুভূমিতে এসে উপস্থিত হয়েছি। এখানেও সেই বঙ্গোপসাগরের উথাল পাথাল, সমুদ্রের গর্জন, বড় বড় ঢেউ। তবে এর আশেপাশে কোনো স্থায়ী বসতি নেই। ওই দ্বীপের কাছে ছোটোখাটো কয়েকটা দোকান আছে, কিছু খাবারের দোকান গড়ে উঠেছে ওখানে। বেশ অনেকটাই রাস্তা পায়ে হাঁটাহাঁটি করে ঘুরতে হচ্ছে, তাই বসার জন্য এখানে বন্দোবস্ত করা আছে। এবার আমরা বঙ্গোপসাগর দেখে আবার এই ঝাউবনের ভিতরে গরম বালির উপর দিয়ে হেঁটে চলেছি। এবার আমাদের ফেরার পালা। চিল্কায় মিউজিয়ামের ভিতরে এখানে একটি দারুণ অডিও ভিজুয়াল একটি রুম আছে। এখানে আমাদের 10-15 মিনিটের একটি সিনেমা দেখানো হলো। এটা দেখার পর চিল্কা সম্বন্ধে তথ্য আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠল। আর এগুলি চিল্কার না বলা গল্পের জীবন্ত দলিল হয়ে থাকবে। আমরা যে ডলফিনের পিঠটুকু দেখলাম তারই দেহাবশেষ। বিশাল বড় আকৃতির সামুদ্রিক মাছও দেখলাম। এবার ফেরার পালা। আমরা স্বর্গদ্বারে নেমে পড়েছি। স্বর্গদ্বার থেকে 79 নম্বর বাস ধরলেই আমরা সরাসরি পৌঁছে যাব পুরীর জগন্নাথ ধামের কাছে। এই যে বাস থেকেই আমরা মন্দির দেখতে পাচ্ছি, নেমে পড়লাম। এবার একদম সামনেই, মন্দিরের সামনেই বাসটা দাঁড়ায়, একদম এসি বাস, খুব সুন্দর ব্যবস্থা। যেহেতু সরকার এখানে বাস দিয়ে রেখেছে, আর একটা টোটোতে যেখানে একবার উঠলেই 300-350 টাকা চার্জ করা হচ্ছে, কি তার কিছুটা কম, সেখানে বাসে 10-15 টাকা ভাড়াতে এসি বাসে সুন্দরভাবে আমরা পৌঁছে যাচ্ছি মন্দিরের কাছে। স্বর্গদ্বারে যারা থাকবেন মোটামুটি ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি বাস পাওয়া যাবে। হ্যাঁ, বাসের ভাড়া 15 টাকা, যেখানে রিক্সাতে একবার উঠলেই 200 টাকা 250 টাকা চাওয়া হয়, সেখানে 15 টাকা দিয়ে সুন্দর এসি বাসে একদম ফাঁকা থাকে, বেশি ভিড়ও থাকে না। স্বর্গদ্বার থেকে মন্দির পর্যন্ত বাসে করে চলে আসাটাই শ্রেয় বলে মনে হয়। মন্দিরের উপরে কয়েকজন সেবায়িত উঠে পড়েছেন, পতাকা খোলা চলছে। এবার শুরু হবে পতাকা বাঁধা। সেই নৈসর্গিক স্বর্গীয় দৃশ্য দেখতে পাবো।
পতাকা খোলা, পতাকা বাঁধা এই সমস্ত কাজটা যেহেতু এটা অনেক উঁচুতে, তাই 1-1.5 ঘন্টার এটা টানা একটা প্রক্রিয়া চলে। মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে আসলে এই দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এটা নাকি 800 বছর ধরে চলে আসা একটি প্রথা, যা একদিনও বন্ধ হয় না। যুগ যুগান্তর ধরে এই প্রথা চলে আসছে, প্রতিদিন নিয়ম করে পতাকা পরিবর্তন। পুরীর জগন্নাথ ধামে মন্দিরের ভেতরে মোবাইল, পার্স এসব কিছুই নিয়ে ঢোকা যায় না। আমি বাইরে থেকেই সম্পূর্ণ ভিডিওটা করেছি। আরেকটি দৃশ্য লক্ষণীয়, এই পতাকার উপরে কিন্তু কোনো পাখি উড়ে যাচ্ছে না। এটা নাকি নো ফ্লাইং জোন। কথিত আছে দূর থেকে এই পতাকা পরিবর্তন একবার দর্শন করলে মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের সমান পুণ্য লাভ করা যায়। আমার পুরী সফরের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অংশের ভিডিও আবারও তুলে ধরব। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভ্লগ এই পর্যন্তই। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।